আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আমরা পরের ক্লাস, যেখানে গাউসের উপপাদ্যের আমরা অ্যাপ্লিকেশন দেখব। আগের দিন গাউসের উপপাদ্যটা কি, উপপাদ্যের প্রমাণ, উপপাদ্যটাকে ভালো করে বুঝেছিলাম বলতে গেলে কয়েকটা অঙ্কের মাধ্যমে। আজকে সেই উপপাদ্যটা অ্যাপ্লাই করব। যে অ্যাপ্লিকেশন আমি আগের দিন উল্লেখ করেছিলাম, যে গাউসের উপপাদ্য শিখেছিলাম আমরা একটা কারণেই, বড় আধানের জন্য আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় যখন করতে যাব তখন কুলম্বের সূত্র প্রয়োগ করা যাবে না, কারণ কুলম্বের সূত্র প্রযোজ্য শুধুমাত্র বিন্দু আধানের জন্য। সেখানে গাউসের উপপাদ্য কীভাবে কাজ করছে সেটা আমরা আজকে দেখব। তো প্রথম যদিও আমি বিন্দু আধানের জন্যই করব, মানে বিন্দু আধানের জন্য জিনিসটা প্রযোজ্য হবে, যেটা বড় আধানের জন্য প্রযোজ্য সেটা তো বিন্দু আধানের জন্য প্রযোজ্য হবেই। তো প্রথম যেটা প্রমাণ করব আমরা সেটা হচ্ছে গাউসের উপপাদ্যের সাহায্যে কোনো বিন্দু আধানের জন্য কোনো একটা বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, আর সেখান থেকে কুলম্বের সূত্র নির্ণয় করব। প্রমাণটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখো কিভাবে করা হচ্ছে। তো একটা বিন্দু আধান আমি প্রথমে আঁকছি, আঁকাটা যেভাবে বলছে সেটাই লেখার মধ্যে লিখব। একটা আধান নিলাম যেটা কিউ, এই আধানটা ও বিন্দু আছে ধরে নিলাম। এখান থেকে আমি আর দূরত্বে এই পি পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্রফল বলে নির্ণয় করব। পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রফল বলে নির্ণয় করব। তাহলে যেটা আপাতত আঁকলাম সেটাই আমি লিখব। প্রমাণটা কেমন লেখা? প্রমাণের লেখা মুখস্থ করা নয়, কিন্তু বুঝে নিলে ছবিটা তুমি যা আঁকবে সেটাকেই বুঝে বুঝে লিখতে হবে। বইয়ে কি লেখা রয়েছে বা আমি যেটা লেখাচ্ছি সেটাই লিখতে হবে, একদম কিন্তু সেরকম কোনো কথা নয়। বুঝে নিজের ভাষায় লিখলেই হবে। শুধু যা যা আঁকছো, যা যা ভেবে করছো সেইটা খাতায় যেন লেখা থাকে। মনে করি ও বিন্দুতে যা এঁকেছি, ও বিন্দুতে একটি, আমি কার জন্য করছি? বড় আধানের জন্য নয়, প্রথম বলছি বিন্দু আধানের জন্য করবো। একটি বিন্দু ধনাত্মক আধান নিচ্ছি, একটু বিন্দু আধান কিউ অবস্থিত, এই কিউ আধানের জন্য, আধানটির জন্য আর দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে লেখাটা ভালো করে দেখো, মুখস্থ করার কিচ্ছু নেই, যেটা কাজটা করছো সেটাই এখানে লেখা রয়েছে। মুখস্থ করলে কিন্তু ভুলে যাবে, আর কি জিনিস লিখতে গিয়ে কি জিনিস লিখে ফেলবে, আলটিমেট জিনিসটা ভুলে যাবে, নাম্বার পাবে না। কিউ আধান একটা বিন্দু আধান, হেডিংয়ে যা দেওয়া আছে একটা বিন্দু আধান, তাকে আমি কিউ ধরেছি, যেটা কোথায় রয়েছে? ও বিন্দুতে রয়েছে, এটাই কথাই বলেছি প্রথম লাইনে। তার থেকে যে কোনো দূরত্বে, একটা আর দূরত্বের কোনো একটা বিন্দু, তার নাম পি দিয়েছি, সেখানে আমি কি করতে চাইছি? প্রাবল্য নির্ণয় করতে চাইছি, তো সেটাই লেখা আছে। এইবারে যেটা কাজ, আমরা তো গাউসের উপপাদ্য প্রয়োগ করবো। তো গাউসের উপপাদ্য সবসময় বদ্ধ তলে প্রয়োগ করা যায়, এখানে তো তলই কল্পনা করা হয়নি এখন। তাহলে এখানে একটা তল কল্পনা করতে হবে, যেটা পি বিন্দুতে কল্পনা করলাম। পি বিন্দু দিয়ে একটা কাল্পনিক তল আমি কনসিডার করলাম। আঁকাটা হচ্ছে এটা হচ্ছে কাল্পনিক তল, যেটাকে বলা হবে গাউসীয় তল। মানে যে তলে গাউসের উপপাদ্যটা প্রয়োগ করা হয় তাকে বলা হয় গাউসীয় তল। আর গাউসীয় তল কখনোই আমরা এরকম আঁকা বাঁকা নেব না, মানে বদ্ধ তল হলেই হবে। গাউসের উপপাদ্যে বলা আছে যে কোনো আধান তাকে বদ্ধ তল, মানে মুড়ির ঠোঙার মতো মুড়ে দেওয়া আছে। কিন্তু সেটা করা যেতেই পারে, কিন্তু মুড়ির ঠোঙা যদি মুড়ে দাও, এর ক্ষেত্রফল বার করার কোনো ফর্মুলা তোমার কাছে আছে? সেটা নেই। তাই আমরা এমন তল কনসিডার করবো যার ফর্মুলা আমাদের মুখস্থ, মানে আমরা সহজ করে নিচ্ছি। এটাকে মুড়ির ঠোঙার মতো দুমড়ে দিলে বদ্ধ তল হয়ে গেল, কিন্তু এই মুড়ির ঠোঙাটার এই মুহূর্তের ক্ষেত্রফল আমি বা তুমি বলতে পারবো না। তার জন্য এই ধরনের কোনো তল আমি চুজ করবো না, আমরা চুজ করবো যেগুলোর ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি। সেই জন্য আমি গোলক চুজ করলাম। এবারে চলে আসা যাক, এই পি বিন্দুতে একটা কাল্পনিক এরিয়া ডিএস, একটা ছোট্ট ক্ষেত্রফল ডিএস, যার ডিরেকশন দেখাই যাচ্ছে। ফুটবল তো ফুটবলের মতো, তো তাহলে তার দিক তো ফুটবলের ওপর লম্বই হবে, তো যে কোনো তলের দিক তার লম্ব দিকে কাজ করে। তাহলে এখানে লিখে ফেলা যাক, এখন পি বিন্দু দিয়ে
পি বিন্দু দিয়ে মানে পি বিন্দুটাকে টাচ করে পি বিন্দু দিয়ে আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করা হলো যেটি গাউসীয় তল রূপে কাজ করবে বা কাজ করে, ওটাই হচ্ছে আমার কাছে গাউসীয় তল। এবার তাহলে আমি এই তলে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করবো, এখানে তড়িৎ ক্ষেত্রটা নির্ণয় করবো, তাহলে গাউসের উপপাদ্য প্রয়োগ করবে। অতএব ই ডট ডিএস, এখানে তড়িৎ ক্ষেত্র যদি ই হয়ে থাকে তাহলে ই ডট ডিএস, আর সঙ্গে কি ইন্টিগ্রেশন, কারণ আমি জানি গাউসের উপপাদ্যে বলা আছে যে ই ডট ডিএস মানে কোনো ছোট্ট অংশে তড়িৎ ফ্লাক্স, আর ইন্টিগ্রেশন করা মানে মোট তড়িৎ ফ্লাক্স। ই ডট ডিএস তার ইন্টিগ্রেশন মানে মোটটা, এরা অনেক তলে মিলেই তো তবে হবে মোট বদ্ধ তলের ভিতরে মোট আধান ইনটু এপসাইলন নট 1/এপসাইলন নট, এটা হচ্ছে ফর্মুলা। এবারে ভালো করে ভাবো, এইখানে তড়িৎ ক্ষেত্রের দিক যেদিকে হবে ডিএস এর দিক সেদিকে, কারণ এই আধানের জন্য বলরেখা সোজা বেরোয়, বলরেখা একদম এখান থেকে সোজা বেরোচ্ছে, আর সেটাই পুরো তলটার দিক। তাহলে এদের মধ্যবর্তী কোণ বুঝতে পেরে গেছি যে ই ইন্টু ডিএস ইন্টু cos 0 ডিগ্রি করলে কিউ বাই এপসাইলন, বা যেটা পাবো cos 0 এক হয়ে গেল, ইটা বাইরে বেরোলে ইন্টিগ্রেশন ডিএস সমান সমান কিউ বাই এপসাইলন, বা ই ইন্টু এই ডিএস গুলো জুড়লে কি পাবো, এই যে ডিএস ফুটবলের কোয়ার মতো ডিএস গুলো যদি আমি জুড়তে থাকি তাহলে আমি কি পাবো, আগেও বলেছি এই ফুটবলের কালো সাদা কোয়ার মতো অংশগুলো যদি জুড়ে ফেলি গোটা ফুটবলের এরিয়াটা পাবো, ফুটবলের বাইরের তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 4πr² সমান সমান তাহলে কিউ বাই এপসাইলন, বা এখান থেকে পেয়ে গেলে ই সমান 1/4π, এটা যদি ভাগ করে দিই এপসাইলন ইনটু কিউ বাই r²। অ্যাকচুয়ালি এটাই হওয়ার কথা, আমরা জানি অ্যাকচুয়ালি বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে প্রাবল্যের সূত্র কিউ বাই r² হয়, সামনে 1/4π এপসাইলন থাকে, তাই এসছে। বিন্দুটা তো আমরা কুলম্বের সূত্র থেকে বার করেইছিলাম, কুলম্বের সূত্র থেকে তো বিন্দুটা বার করাই যায়, তো সেটা যাই হোক, এটা আমরা আরেকবার করলাম গাউসের উপপাদ্য প্রয়োগ করে, দেখো জিনিসটা বোঝা গেল। এবার এইখান থেকে আমরা আরেকটুখানি এগোলি পেয়ে যাব কুলম্বের সূত্র। কিরকম ভাবে, এই আঁকাটা আমি আরেকটু চেঞ্জ করছি, মুছছি একটু। এই বিন্দুতে তো প্রাবল্য নির্ণয় হয়ে গেল, ওই বিন্দুতে তো প্রাবল্য নির্ণয় হয়ে গেছে, এই আধানের জন্য এই বিন্দুতে প্রাবল্য পেয়ে গেছি। এবার এই পি পয়েন্টে যদি আমি একটা কিউ ড্যাশ চার্জকে বসাই তাহলে তার উপর ফোর্স কত, মানে এর পরের পার্ট এইটুকু পার্ট জুড়ে দিলেই 2 নম্বর প্রমাণ হয়ে যাবে। এখন পি বিন্দুতে কিউ ড্যাশ অন্য যে কোনো একটা চার্জ কিউ ড্যাশ আধান রাখলে তার ওপর প্রযুক্ত বল হবে, তা কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যদি একটা আধানকে বসানো হয় তাহলে ফোর্স কত হয়, ফোর্সের ফর্মুলা কিউ ইন্টু ই থাকে। এখন কোন আধানকে বসিয়েছি, কিউ ড্যাশ আধানকে বসিয়েছি, কোন তড়িৎ ক্ষেত্রে বসিয়েছি, ই তড়িৎ ক্ষেত্রে বসিয়েছি, সেই তড়িৎ ক্ষেত্রটা কার, কিউ আধানটা, কিউ আধানের পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই, সেইখানে বসিয়েছি কিউ ড্যাশকে, তাহলে যদি মানটা বসিয়ে দাও তাহলে পেয়ে যাচ্ছি এফ সমান 1/4π এপসাইলন ইনটু কিউ কিউ ড্যাশ বাই r²। ভালো করে দেখো এই মানটা বসালে এটা আসছে কিনা, এটাই তো কুলম্বের সূত্র, ইহাই কুলম্বের সূত্র। পরীক্ষায় যদি প্রমাণটা পড়ে করতে হবে, খুব সিম্পল ব্যাপার, বারে বারে লিখে লিখে প্র্যাকটিস করবে, লেখাগুলো বুঝে লিখবে, মুখস্থ করে না, তাহলেই পরীক্ষায় দিব্যি নামাতে পারবে। পরের প্রমাণটায় আসা যাক, যেখানে একটা বড় আধানের জন্য আমরা কাজটা করব। বলা হচ্ছে যে সুষম বাহিত
একটা গোলীয় খোলক মানে ফাঁপা ফুটবলের মতো সুষমভাবে আহিত, মানে এটাকে আধান দেওয়া হয়েছে এমনভাবে, আমি প্লাস আধানই বলছি, যেটা পুরো গোলকটার চতুর্দিকে সমানভাবে বণ্টিত হয়ে গেছে। মানে এখান থেকে যত দূরে একটা প্লাস চার্জ আছে তার থেকে সমান দূরে, সুষমভাবে বন্টন, মানে তাই তো, সমান সমান গ্যাপে বসেছে, এটাই বোঝায়। এই খোলকটার জন্য, এই খোলকটার ব্যাসার্ধ আমি বললাম যে বড় হাতের আ। এই খোলকটার জন্য যে কোনো বিন্দুতে, এবার আমি তিনটা বিন্দু চুজ করতে পারি, এর বাইরের কোনো বিন্দু, এর ভিতরের কোনো বিন্দু, বা এর ওপরের কোনো বিন্দু। তাহলে তিনটে কেস হবে। প্রথম কেস করছি বাইরের বিন্দু, বাইরের বিন্দু, সেখানে প্রাবল্য কত সেটা নির্ণয় করব। তাহলে লেখা একদম সেম হবে, ছবিতে যা দেখছি সেটা লিখে দেবো। মনে করি একটি আর ব্যাসার্ধের গোলীয় খোলকের আধান প্লাস, যা দেখতে পেয়েছি তাই লিখেছি। ঘটনাটা কি বলেছে, একটা খোলক বা গোলক যাতে আধান রয়েছে, তা কি লিখবো? মনে করে একটি আর ব্যাসার্ধ, শুধু ব্যাসার্ধটা আমি ধরে নিলাম, আর গোলীয় খোলকের আধান প্লাস কিউ, যেটা সুষমভাবে বণ্টিত রয়েছে, সেটা তুমি লিখতেও পারো। লেখা বলছি না, নিজের কাছে। এখন আমি কি করতে, বাইরের বিন্দু, তাহলে এখান থেকে আমি আগে লিখে ফেলি, এখান থেকে বাইরের কোনো একটা বিন্দু যেটা ডিস্টেন্স আর, এই পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন গোলকটির কেন্দ্র থেকে আর দূরত্ব, আর এর পরে ব্র্যাকেটে আমি গ্রেটার দেন আর দিলাম, মানে এই যে আর বলছি সেটা বড় আরের থেকে বড়, মানে বড় আরের থেকে বেশি, মানে সেটা বাইরের বিন্দু বোঝাতে এই ম্যাথামেটিক্যাল টার্ম বলতে পারবো, ল্যাঙ্গুয়েজ বলতে পারবো, ম্যাথের ভাষায় আমরা এটা দেখে বুঝে যাবো যে এটা বাইরের বিন্দু। কেন্দ্র থেকে আর দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। আগের বারও তাই লিখেছিলাম, কি বলে দিয়েছে আর কি কাজ করতে হবে, কি করতে যাবে সেটা লিখে নিলে হবে। যে একটা গোলক যাতে আধান আছে কিউ, যার ব্যাসার্ধ বড় হাতের আর, এই গোলকটার কেন্দ্র থেকে বাইরের একটা বিন্দু যার দূরত্ব কত আর, সেখানে প্রাবল্য নির্ণয় করতে হবে। লেখা অন্যভাবে লিখলে হবে, মানে তুমি লিখতে পারো একটা গোলক যার ব্যাসার্ধ আর, যার গায়েতে কিউ আধান দেওয়া হয়েছে, এভাবে লিখবে। গোলকটার কেন্দ্র থেকে বাইরের একটা বিন্দু পিতে প্রাবল্য নির্ণয় করতে হবে, যার দূরত্ব, যেটাকে আমরা ওপি দিচ্ছি, এখন কেন্দ্রটাকে যদি ওর নাম দিই তাহলে ওপি সমান হবে। যেমন খুশি করে এই আঁকাটা বোঝাতে পারলেই হতো। এইবারে বলি, যেই তুমি গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করতে চাইবে তখন তোমার একটা বদ্ধতল কনসিডার করতে হবে। তাহলে এখন একটা বদ্ধতল কনসিডার করতে হবে, যেটা এখান থেকে, এটা কিন্তু গোলকটা আর এটা হচ্ছে কাল্পনিক তলটা। একটা কাল্পনিক তল যেটা পি বিন্দুতে কনসিডার করলাম। এখন পি বিন্দু দিয়ে আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করা হলো, ওটাই গাউসীয় তল, যেখানে আমি গাউসের সূত্রটা প্রয়োগ করব। এর ওপরে সেই আমি আবার একটা ডিএস ক্ষেত্রফল নিলাম, যার ডিরেকশন আর তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন সেম দিক হবে, কারণ আমি জানি এখান থেকে যে কোনো গোলকের ওপর তড়িৎ বলরেখা লম্ব হয়, তাহলে তারা লম্ব হয়ে পুড়ে যাচ্ছে। তাহলে এখানে এদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি, সেটা হচ্ছে 0 ডিগ্রি। এই সুবিধাটা পাচ্ছি। যদি অন্য কোনো আঁকা বাঁকা মুড়ির ঠোঙার মতো তল দিয়ে ঘিরে ফেলো তাহলে এই সুবিধা পাবে না, অঙ্ক অনেক জটিল হয়ে যাবে। তাহলে গাউসের সূত্র প্রয়োগ করে পাই, অতএব ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু 1/ε ইন্টু কিউ ইনসাইড। কিউ ইনসাইড মানে যে তলটায় তুমি গাউসের উপপাদ্য প্রয়োগ করছো, মানে এই বাইরের তলটা, এর ভিতরে মোট কত আধান আছে সেটা ছড়িয়ে ছিটে কিভাবে আছে জানার দরকার নেই।
আমরা তো করেছিলাম Q1 Q2 Q3 চার্জ থাকলে Q1 প্লাস Q2 প্লাস Q3 করতে। তাহলে মোট আধান কত আছে সেটা এই গোলকটার মোট আধান, এই গোলকটাই তো পুরো ভেতরে রয়েছে, এই বড় গোলকটার পেটের ভেতরে এই ছোট গোলকটা রয়েছে। তাই এই বড় গোলকটার ভেতরে আধান কত, এই ছোট গোলকের যা আধান পুরোটাই তো বড় গোলকের ভিতরে পড়ছে। তাহলে লিখে ফেলবো এখানে Q, বাকি সব সেম টু সেম। তাহলে ইন্টিগ্রেশন E ইন্টু ডিএস ইন্টু কস 0 ডিগ্রি, এই যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর আর ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন, বা ই ইন্টু সেই একই কথা ফের এই ডিএস জুড়ে জুড়ে কি পাবো, এই বড় গোলকের ক্ষেত্রফল পাবো, মানে 4 পাই আর স্কয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন, মানে ই সমান চলে আসছে 1/4 পাই আর স্কয়ার, নিচে নিয়ে গেলে 4 পাই এপসাইলন, নিচে থাকছে আর স্কয়ার, উপরে থাকছে কি, মানে ফর্মুলাটা একটা বিন্দু আধানের মতোই হচ্ছে। এই গোলকটাকে যদি এক জায়গায় কনসেন্ট্রেট হয়ে আছে ধরে নিয়ে, এই গোলকটা সমগ্র আধান যদি কেন্দ্রে আছে ধরে নিই, তাহলে যা কাজ হতো ঠিক তেমনই কাজ কিন্তু এখানে হচ্ছে। এইবার গায়ের ওপর কোনো একটা বিন্দুতে যদি আমরা নির্ণয় করতে চাই, ওই গোলকটার গায়ের কোনো বিন্দু, এই গায়ের কোনো বিন্দুতে যখন নির্ণয় করতে হবে, তার মানে পি বিন্দুটাকে আমাকে টেনে নিয়ে আসতে হবে এইখানটায়। তার মানে কি হচ্ছে, এই যে দূরত্বটা কমে কমে আজকে বড় আরের সমান হয়ে যাচ্ছে, মানে গোলকটার ব্যাসার্ধের সমান হয়ে যাচ্ছে। এটাকে যদি টেনে এখানে নিয়ে আসি তাহলে দূরত্বটা কত হচ্ছে কেন্দ্র থেকে, সেটা ব্যাসার্ধের সমান। তার মানে এই যে বাইরের যে সূত্রটা আছে সেইখানে যদি আমি আর সমান আর বসিয়ে দিই, তাহলে আমি গায়ের ওপর কোনো বিন্দুতে প্রাবল্য পেয়ে যাব 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে কোনো ফাঁপা আহিত গোলীয় খোলকের গায়ের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের ফর্মুলা। এবার লাস্ট এখান থেকে যদি ভিতরের কোনো বিন্দুতে আমরা কনসিডার করি, যদি ভিতরের বিন্দুতে কনসিডার করি তাহলে কি হবে দেখা যাক। 3 নম্বর কেস ভিতরের বিন্দু, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক শর্ট কোশ্চেন করে, অনেক গুগলি টাইপের কোশ্চেন করবে, যেগুলো ভুলভাল অনেকে করে দিয়ে চলে আসবে। তো ভিতরের বিন্দু এই হচ্ছে গোলকটা, আর একবার আঁকলাম, প্লাস চার্জ আছে, যার ব্যাসার্ধ আর, যাতে কিউ আধান রয়েছে, লেখা সেম হবে সব, আগেই লেখা রয়েছে। এখান থেকে ভিতরের কোন একটা বিন্দু এইখানে প্রাবল্য নির্ণয় করতে হবে। যদি শুধু ভিতরের বিন্দুটা পরীক্ষায় পড়ে থাকে, তাহলে আগের লেখাটা কপি করতে হবে, যে আমি একটা গোলক ধরেছি, যে গোলকটার আধান কিউ, যার ব্যাসার্ধ আর, ব্যাস এইটুকু লিখছি হবে প্রত্যেকটা প্রমাণে কমন। মানে এই তিনটে ক্ষেত্রে প্রত্যেকটাতে কমন রয়েছে যদি ইন্ডিভিজুয়াল পড়ে, আর যদি তিনটে একসঙ্গে পড়ে তাহলে তো প্রথমে লিখে ফেলেছো, আর লেখার দরকার। এখন এইখানে যদি প্রাবল্য নির্ণয় করতে বলে, তাহলে এইখান থেকে আমি যদি একটা গাউসীয় তল কল্পনা করে থাকি, যার দূরত্ব আর বা এক্স, তুমি যা ইচ্ছা নাম দাও, আমি এক্সই দিলাম, বা আরই দাও, প্রত্যেকটাতে আরই ধরাচ্ছে, মানে যেটা পরিবর্তনশীল ডিস্টেন্স সেটাকে আমি আরই দিলাম। তাহলে লক্ষ্য করো যে এই পি বিন্দু দিয়ে যদি আমি একটা গোলক কল্পনা করে থাকি, তাহলে সেই গোলকটা হচ্ছে এখন আমার কাছে গাউসীয় তল, যার ভিতরে কোনো আধান নেই। সব আধান কোথায় আছে, এর বাইরের এই গোলকে। তাহলে ভিতরে যদি আধান না থাকে তাহলে ফ্লাক্স শূন্য হবে, মানে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। আরেকবার দেখো আমি করে দেখাচ্ছি। তাহলে লেখা আগেরটার মতই হবে, যে একটি গোলকের আধান কিউ, ব্যাসার্ধ আর, ভিতরের বিন্দু আর লেস দেন আর বলছি, পিতে প্রাবল্য নির্ণয় করতে, একদম ইজি লেখা, নিজের মতো করে লিখতে হবে। প্রাবল্য নির্ণয় করতে হবে চিত্রানুসারে, মানে যেটা এঁকেছি সেইটা দেখানোর জন্য বলছি। চিত্রানুসারে পি বিন্দু দিয়ে একটি গোলক, সেম লেখা, কল্পনা করা হলো।
যেটা গাউসীয় তল, যেটি গাউসীয় তল। এখন ওই তলের কোন তল? গাউসীয় তলটা। এখন ওই তলের ভিতরে আধান শূন্য। গাউসীয় তলের ভিতরে যদি আধান শূন্য হয় তাহলে আমরা জানি ই ডট ডিএস ইকুয়ালস টু শূন্য। কারণ ফর্মুলা কি? 1/ε ইন্টু কিউ, তো 1/ε ইন্টু শূন্য, কারণ শূন্য তো। তা যদি তুমি এখানে লিখেও ফেলো যে ইন্টিগ্রেশন ই ইন্টু 4πr², কারণ এই ইন্টিগ্রেশন করলে ডিএসটা 4πr² আসবে, সেটা সমান শূন্য হবে। এরিয়া থাকুক না, আলটিমেট এখান থেকে পাচ্ছি যদি আধানই না থাকে ভিতরে, তাহলে ওখান থেকে তড়িৎ ক্ষেত্র পাবো শূন্য। তাহলে ভালো করে মনে রাখো যে ফাঁপা গোলকের ভিতরে প্রাবল্য থাকে না, গায়ে থাকে, বাইরেও থাকে। এবারে ভ্যারিয়েশনটা কেমন ভালো করে বোঝা যাক, পরীক্ষায় কিন্তু পড়ে থাকে। গোলকের ভিতরে, বাইরে, গায়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কেমন করে পাল্টায়। এটা আর, এটা প্রাবল্য। ভিতরে কেন্দ্রে প্রাবল্য কত? ভিতরে শূন্য মানে কেন্দ্র তো নিশ্চয়ই শূন্য, তাহলে কেন্দ্রে শূন্য। কেন্দ্র থেকে আরেকটু দূরে, কেন্দ্রে শূন্য, তাহলে প্রাবল্য শূন্য। কেন্দ্র থেকে আরেকটু দূরে, সেখানেও শূন্য, প্রাবল্যের মান নেই। আরেকটু দূরে, সেখানেও শূন্য, আরেকটু, এখানে গিয়ে শূন্য। এইখানে গিয়ে গায়েতে মান রয়েছে, তার মানে যখন আর সমান আর বিন্দুতে পৌঁছালাম, গোলকের গায়ে পৌঁছালাম, তখন প্রাবল্যের একটা মান থাকবে, সেই বরাবর প্রাবল্যের একটা মান রয়েছে। তাহলে শূন্যতে শূন্য, আরেকটু দূরে গেলে শূন্য, আরেকটু দূরে গেলে শূন্য, এরকম করতে করতে যখন আমি গায়ে পৌঁছালাম সেই বিন্দুতে কিন্তু প্রাবল্যের মান আছে। আর তার মানটা আমরা জানি ই সমান সমান এখানে হয় 1/4πε নট বা এপসাইলন, যদি তুমি এসআইতে যে কোনো মাধ্যমে করে থাকো তাহলে r², এই জায়গার মান। এরপরে যত যাবে তত কিন্তু আমি জানি যে কমবে। এরপরে বাইরের বিন্দুতে গেলে ধীরে ধীরে কমে যাবে, ডিস্টেন্স বাড়লে কমবে, কারণ তখন আর এর জায়গায় ওর থেকে একটু বড় মান বসানো হবে। ফর্মুলা কি ছিল? 1/4πε ইন্টু q/r²। আর এর মান বাড়লে মানটা কমবে, তাহলে সেটা এইভাবে অ্যাকচুয়ালি কমে যায়। তাহলে এর আগে কোনো মান পড়বে না, শূন্য হবে, আর এই বরাবর হঠাৎ করে এখান থেকে মান নিচের দিকে নামবে। এই ভ্যারিয়েশনটা কিন্তু 1/r²। গ্রাফে এরকম ভাবে লিখে দেওয়া হয়, মানে এটা বলা হচ্ছে যে কিভাবে কমছে, 1/r² নাকি 1/r। 1/r হলেও নামে কমে, 1/r² হলেও কমে, 1/r³ হলেও কমে। আমরা লিখে রাখছি এটা 1/r² আকারে কমছে। ভালো করে লক্ষ্য করো, বইয়ের যদি গ্রাফ টানা থাকে তাহলে দেখবে এরকম বিন্দুগুলো দিয়ে বোঝানো নেই, আমি বোঝানোর জন্য বিন্দুগুলো দিলাম। তুমি এরকম আঁকতে পারো, জাস্ট এরকম একটা লাইন, এটার মানেই বোঝাচ্ছে এই জায়গায় কোনো দাগ নেই, মানে কি এই জায়গাগুলোতে কোনো তড়িৎ ক্ষেত্র নেই। আসলে এটা এই বিন্দুগুলো জুড়ে জুড়েই পাওয়া যায়। গ্রাফ তো আমরা জানি এইভাবে শিখেছি, তো এরকম বিন্দুগুলো প্রথমে বসাতে হয়, তারপরে গ্রাফ পেপারে পেন্সিল দিয়ে ড্র করতে হয়। এই হচ্ছে ফাঁপা আহিত গোলকের জন্য তড়িৎ প্রাবল্যের পরিবর্তন কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে কেমন করে হয় সেটা দেখানো আছে। ভালো করে দেখো, বোঝা গেল। লাস্ট যে প্রমাণটা করলাম সেখান থেকে একটু অ্যাপ্লিকেশন দেখা যাক কী ধরনের কোয়েশ্চেন এখান থেকে পড়ে। দেখো বলছে 30 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলীয় খোলককে 20 মাইক্রোকুলম আধান দেওয়া হলো। তাহলে নিম্নলিখিত ক্ষেত্রে দুটো কেস বলেছে, কেন্দ্র থেকে 20 সেমি দূরে আর কেন্দ্র থেকে 40 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত। শুধু সূত্র মুখস্থ করলেই হলো না, বুঝে পড়তে হবে, সূত্রগুলোকে ভালো করে জানতে হবে। প্রথম কোশ্চেনটার আনসার করার জন্য ভালো করে বুঝতে হবে। শুধু যদি তুমি ফর্মুলা মুখস্থ করে ফেলো যে ফর্মুলা ছিল 1/4πε/q/r², তাহলে গেল, তাহলে কিন্তু ভুলে যাবে। এটা তো সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, গোলকের ভিতরে, বাইরে, গায়ে সব আলাদা আলাদা রকমের সূত্র রয়েছে, বা আলাদা আলাদাভাবে তোমায় বুঝে রাখতে হবে, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। দেখো প্রথম বিন্দুটা কোথায় বলেছে, তার জন্য একটা ছবি আঁকলেই হয়তো
সবসময় যে কোনো অঙ্ক তুমি যদি ছবিতে সেটাকে প্রকাশ করতে পারো তাহলে তুমি অঙ্কটা বুঝেছো। তুমি এই লেখাটা পড়ে যদি ছবি আঁকতে পারো তাহলে তুমি অঙ্কটা বুঝেছো, ওখানেই অর্ধেক অঙ্ক হয়ে যাবে। কোয়েশ্চেনে বলছে এটাতে মোট চার্জ আছে 20 মাইক্রোকুলম, মোট আধান এটাই আছে। এটার ব্যাসার্ধ বলে দিয়েছে 30 সেন্টিমিটার। আর প্রথম কোয়েশ্চেনে বলছে 20 সেমি দূরে প্রাবল্য নির্ণয় করতে হবে। তা 20 সেমিটা কোথায়? মোটামুটি এরকম একটা জায়গা হবে 20 সেমি, তাহলে তো ভিতরের বিন্দু। তো তাহলে 1 নম্বর কোয়েশ্চেনটায় ভিতরের বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলেছে। কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই, আমাদের মুখস্থ হয়ে গেছে ভিতরের প্রাবল্য শূন্য। যেহেতু 20 সেন্টিমিটার দূরের বিন্দুটি গোলকের ভিতরে অবস্থিত, তাই ওই স্থানে প্রাবল্য শূন্য হবে। ব্যাস, তোমায় এই জিনিসটা জানতে হবে। তুমি যদি শুধু ফর্মুলা মুখস্থ করো, সেখানে ফর্মুলা তুমি ডিস্ট্যান্সও পাবে, চার্জও পাবে, বসিয়ে দেবে, উত্তর ভুলে যাবে। ভিতরের জন্য কোনো ফর্মুলা ইউজ করারই দরকার নেই। 2 নম্বরটাই বলেছে 40 সেন্টিমিটার দূরে, তার 40টা কোথায়? যদি 30 হয় 40 সে বাইরের বিন্দু, তাহলে এখানে ঠিক আছে। এটা যদি 40 সেন্টিমিটার দূরের বিন্দু হয় তাহলে নিশ্চয়ই ওটার জন্য ক্যালকুলেট করা যাবে। তাহলে 40 সেন্টিমিটার দূরের বিন্দুতে আমরা মান পাবো জানি, তাহলে ডিস্টেন্স বলেছে 40 সেন্টিমিটার মানে 0.4 মিটার। চার্জ বলেছে, গোলকটা চার্জ সে তো কাজে লাগবে, কারণ তখন তো এটাকে পুরো সেই গাউসীয় তলটা ঘিরে ফেলছে, মোট আধানটা ওই আধানটাই, সেটা হচ্ছে 20 মাইক্রোকুলম মানে 20 × 10⁻⁻6 কুলম। 1 কুলম মানে 10⁻⁻6 কুলম। ব্যাস, তাহলে বাইরের ওই বিন্দুতে প্রাবল্য হবে 1/4πε0, কিছু বলতে মানে বায়ু মাধ্যম, ইন্টু Q/r²। যদি মান বসাই 9 × 10⁻9, ওপরে হবে 20 × 10⁻6 ডিভাইড বাই 0.4 তার স্কয়ার। সবাই ক্যালকুলেটর চালিয়ে দেখে নাও যে এটার মান আসছে 1.125 × 10⁻6 আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এককটা কি হয় ভুলে গেলে বানিয়ে নিতে হবে। প্রাবল্যের সূত্র হচ্ছে F/Q, তার মানে নিউটন পার কুলম, তাই না? ফোর্স পার ইউনিট চার্জ, একক আধানকে কত ফোর্স দেয় সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে নিউটন পার কুলম একক হলো। এবার চলে আসা যাক পরের প্রয়োগটায়, যেখানে আমাদের প্রমাণ করতে হবে একটি অসীম ঋজু কথার মানে হচ্ছে সোজা, অসীম ঋজু আহিত তার মানে একটা তার, সোজা তার, যেটা অসীম পর্যন্ত বিস্তৃত আছে, অসীম পর্যন্ত ধরেছি আমরা সহজ করার জন্যই, সেই তারের জন্য যে কোনো বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তো দেখো আমি কি এঁকেছি, একটা তার এঁকেছি, যে তারটা পজিটিভ চার্জে আহিত করা রয়েছে। নেগেটিভ হলেও হবে, পজিটিভ হলে বলরেখা এর থেকে বেরোবে, নেগেটিভ হলে বলরেখাগুলো এর দিকে আসবে বা অন্তর্মুখী হবে। তো প্রথমেই মনে করি একটি ঋজু আহিত অসীম তারের একক দৈর্ঘ্যে আধান সমান ল্যামডা। একক দৈর্ঘ্যে আধান আমরা আগে পড়েছি যে এটা যদি অসীম দৈর্ঘ্যের তার হয় তাহলে এটা মোট আধান কত সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই, কারণ মোট তো প্রচুর আধান আছে। অসীম দৈর্ঘ্যের তার, তাহলে অসীম পরিমাণ আধান রয়েছে। আমার লাগবে একক দৈর্ঘ্যে, মানে 1 সেন্টিমিটারে বা 1 মিটারে কতটা করে আধান রয়েছে, এতটা জায়গার মধ্যে কতটা আধান রয়েছে, 1 সেন্টিমিটারে কত আধান বা 1 মিটারে কতটা আধান, সেটা আমাদের হচ্ছে একক দৈর্ঘ্য আধান। এবারে তাহলে যেটা কাজ সেটা হচ্ছে এই তারটা থেকে আর দূরত্বের কোনো বিন্দু, যেটা পি বিন্দু, আমাকে ওখানে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে লিখে ফেলা যাক, তারটি থেকে আর দূরত্বে পি বিন্দুতে, একটা বিন্দু লিখলাম, এটা পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে।
কিভাবে করব? গাউসের উপপাদ্য প্রয়োগ করে। যদি আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা জানি সবসময় সেটা বদ্ধ তলে প্রযোজ্য। তা অসীম দৈর্ঘ্যের তারকে তুমি ঘিরবে কি করে? অসীম দৈর্ঘ্যের তল লাগবে তো, মানে অসীম সাইজের বড় একটা তল লাগবে। তো সেটা আমরা করব না, আমরা কায়দা করে এমন একটা তল চুজ করব যাতে করে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। সেটা কীরকম দেখো না, আমি এখানে একটা চোঙাকার তল চুজ করলাম, এইখানে একটা চোঙ চুজ করলাম। যে চোঙাকার তলটা ওই পি বিন্দুর মধ্য দিয়েই হবে, যে চোঙাকার তলটা পি বিন্দুর মধ্যে দিয়েই হবে। ভালো করে করো, এরকম একটা চোঙাকার তল চুজ করলাম, তারটা এদিকেও রয়েছে, তারটা ওই দিকেও রয়েছে, পুরো তারটাকে তুমি কখনোই ঘিরতে পারবে না, কারণ তারটা অসীম দৈর্ঘ্যের তার। এই চোঙ যেটা কল্পনা করলাম তার দৈর্ঘ্য বললাম এল, ভালো করে খেয়াল করো, আর যার ব্যাসার্ধ কিন্তু আর, কারণ আমি পি বিন্দুর মধ্যে দিয়ে কল্পনা করেছি, তাহলে ব্যাসার্ধ কত? আর হচ্ছে। তাহলে তারটি থেকে আর দূরত্বে আমায় প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন পি বিন্দুর মধ্যে দিয়ে, পি বিন্দুর মধ্যে দিয়ে আর ব্যাসার্ধ ও এল দৈর্ঘ্য যেটা আমরা এঁকেছি, এল দৈর্ঘ্যের একটি চোঙ কল্পনা করা হলো, চোঙ কল্পনা করা হলো। এটা এখন গাউসীয় তল, যেটি গাউসীয় তল, এটি এখন আমার কাছে গাউসীয় তল রূপে কাজ করবে। এবারে ভালো করে লক্ষ্য করো, এই চোঙটার কিন্তু মোট তিনটে তল আছে, মানে দু রকমের তল আছে, তিনটে। কেন বলছি না, এইটা একটা তল, এইটা একটা তল, আর একটা বক্রতল। একটা চোঙের আমরা জানি দুটো সমতল থাকে আর একটা বক্রতল থাকে, এরকম খানিকটা এরকম দেখতে। এটা যদি চোঙাকার হয়ে থাকে তাহলে এই দুটো হচ্ছে সমতল, এটা একটা সমতল, এদিকটা একটা সমতল আছে, আর এটা হচ্ছে চোঙাকার তল। তো এই চোঙটার জন্য যদি আমি বলরেখাটা কোন কোন তল দিয়ে ফুঁড়বে, মানে ফ্লাক্স কোন কোন তলে হবে, সেটা আমরা আগেই বুঝে যাব। যে এই প্লাসের জন্য আমরা জানি বলরেখা এরকমভাবে যাবে, এই হচ্ছে তড়িৎ বলরেখার দিক হবে। আর এই বলরেখাগুলো সবই আমরা জানি এরকমভাবে ফুঁড়বে, এইভাবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, বলরেখা যতই তুমি আঁকো না কেন সবগুলো কেবলমাত্র এই যে পার্শ্বের যে বক্রতল সেটাকেই ভেদ করবে। এই বলরেখাগুলোর কি একটুও চান্স আছে এটা এখানে ঘুরবে? এই বলরেখার তো একবারও চান্স নেই, এটা তো সোজাই বেরোবে। তার থেকে আমরা জানি বলরেখা সোজাই যাবে, তাহলে এটা কি করে একে ফুঁড়বে? এ তো আর এরকম বাঁকতে পারে না, বলরেখাগুলো তো সোজা। তাহলে আমরা এটুকু শিওর, এই তল দুটোতে ফ্লাক্স কিন্তু জিরো হবে, এই তল দুটোতে ফ্লাক্স জিরো। তার কারণটা বোঝা যাচ্ছে যে বলরেখার সঙ্গে ওই তলগুলোর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, কারণ বলরেখা দিকে রয়েছে, এই তলগুলো তাকিয়ে রয়েছে ওই দিকে, সেই হিসাবে ওই তলগুলোর মধ্যে বলরেখার জন্য যে ফ্লাক্স সেটা হবে না। চিত্রানুসারে চোঙের দুটি সমতলে ফ্লাক্স সমান শূন্য, মানে যেটা ফ্লাক্স শূন্য লিখি সেটা আমি বলে নিলাম, কারণ এখানে কোণটা 90 ডিগ্রি, তড়িৎ বলরেখা 90 ডিগ্রি কোণে গেছে। তাহলে বাকি রইল কি? বাকি রইল এখন বক্রতলটা। তাহলে দেখা যাক, ওপরটা আমি একটু মুছলাম। অতএব গাউসের উপপাদ্য অনুযায়ী, অতএব গাউসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি যে মোট ফ্লাক্স ই ডট ডিএস ইকুয়ালস টু 1/ε ইন্টু কিউ ইনসাইড, মানে ওই তলের ভিতরে মোট কত আধান আছে সেটা। এবারে ভালো করে লক্ষ্য করো, তারটাকে তো ঘেরা যায় না, এইটা যদি পেনটা যদি তার হয় তাহলে আমার হাতটা যদি চোঙ হয়, লক্ষ্য করো এইরকম খানিকটা ব্যাপার।
ওপর দিকেও তার বেরিয়ে আছে, নিচের দিকেও তার বেরিয়ে আছে। হাতটার দৈর্ঘ্য কত, এই চোঙটার দৈর্ঘ্য কত, এল দৈর্ঘ্য। তাহলে কতটা জায়গাকে আটকাতে পেরেছে, এল জায়গাকে আটকাতে পেরেছে, এল সেন্টিমিটার বা এল মিটার। আমি কি বলে রেখেছি যে একক দৈর্ঘ্যে 1 সেন্টিমিটার আধান আছে ল্যামডা, 1 সেন্টিমিটার আধান আছে ল্যামডা। তাহলে এল সেন্টিমিটার আধান কত আছে, ওপরে লিখেছিলাম না, 1 সেন্টিমিটারে বা 1 মিটারে আধান আছে ল্যামডা। তাহলে এল মিটারে আধান আছে ল্যামডা ইন্টু এল। তাহলে এইখানে যে আধানটা আটকে পড়েছে সেটা কত, ল্যামডা ইন্টু এল। তাহলে এই বদ্ধতলের ভিতরে মোট আধান কত, সেটা যতটা ঢাকা দিতে পেরেছি, যতটা আটকাতে পেরেছি, সেটা হচ্ছে ল্যামডা ইন্টু এল। বোঝা গেল কিনা? 1 মিটারে আছে ল্যামডা আধান, তাহলে এল মিটারের মধ্যে কত আধান ঢাকা পড়ে গেছে, সেটা ল্যামডা ইন্টু এল আধান। তাহলে এখানে বসবে এল ইন্টু ল্যামডা বা ল্যামডা ইন্টু এল। বাকিটা এই বাঁদিকে লিখে ফেলবো। তাহলে এই যে মোট ফ্লাক্সটা 3টে পার্টে ভাগ করছি, এই দুটো তলে দুটো ফ্লাক্স, 0 প্লাস 0 প্লাস বক্রতলের ফ্লাক্স। তো বক্রতলে ই ইন্টু ডিএস, বক্রতলে যদি ডিএস করো, ভালো করে লক্ষ্য করো, এখানে যদি একটা ডিএস ক্ষেত্রফল নাও, তাহলে ডিএস এর দিক আর তড়িৎ ক্ষেত্রের দিক একই দিকে। তাহলে ই ইন্টু ডিএস ইন্টু cos 0 ডিগ্রি, এটার ইন্টিগ্রেশন করলে ল্যামডা ইন্টু এল বাই এপসাইলন। তাহলে যদি এবার আমি মানগুলো বসিয়ে দিই, যে cos 0 মান হচ্ছে আমরা জানি cos 0 মান 1, তাহলে ইন্টিগ্রেশন ই ইন্টু ইন্টিগ্রেশনটাকে এই দিকে নিয়ে চলে আসা যাক, ডিএস সমান সমান ল্যামডা ইন্টু এল বাই এপসাইলন। এবার এই ডিএস এর ইন্টিগ্রেশনটা কোনটা, এখানে লক্ষ্য করবো আমি এখানে ক্লোজ রেখেছিলাম, মানে এটা প্রথমে সমগ্র তলের কথা বলছিলাম, তার মধ্যে দুটো তলকে আলাদা করে নিয়েছি। আর এখন আমি আলোচনা করছি পার্শ্ব তলের জন্য, মানে বক্র তলটা নিয়ে আলোচনা করছি। তাহলে এই ই ইন্টু ডিএস এর ইন্টিগ্রেশন করলে বক্রতল, চোঙের বক্রতলের যে বাঁকা তলটার ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর এল, 2 পাই আর এল। তাহলে 2 পাই আর এল সমান সমান ল্যামডা এল বাই এপসাইলন। তাহলে এল এল কেটে গেল, এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে ই সমান ল্যামডা বাই 2 পাই এপসাইলন আর, বা যদি এটাকে চেঞ্জ করে লেখো 2 ল্যামডা বাই আর, আর সামনে 1 বাই 4 পাই এপসাইলন, বা তুমি লিখতে পারো এপসাইলন নট ইন্টু কে। ভালো করে মনে রাখো, আমি এইটাকে এই আকারে নিয়ে গেলাম এই কারণেই, কারণ অঙ্কগুলো যখন করব 1 বাই 4 পাই এপসাইলন নট এর মান আমরা মুখস্থ রেখেছি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, সেটা আমরা পুট করতে পারবো। তাহলে আমাদের এই সুবিধাটা আসবে। এটাই হচ্ছে যে কোনো রিজু তারের জন্য বাইরের কোনো বিন্দুতে, যে কোনো ডিস্টেন্সের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা। গ্রাফিক্যালি ভালো করে বোঝা যাক যে এটা কেমন করে পাল্টায়, কিভাবে পাল্টাবে জিনিসটা, কেমন করে পাল্টাবে। গ্রাফটা ভালো করে লক্ষ্য করো, যে আর যদি বাড়ে তাহলে প্রাবল্য কেমন হবে। সূত্রটা বলছে যে বাকিগুলো ধ্রুবক, তো ল্যামডা ধ্রুবক, কে ধ্রুবক, সব ধ্রুবক। তাহলে দেখতে পাচ্ছি ই সমানুপাতিক 1 বাই আর, নিচে একটা আর রয়েছে। তাহলে আমরা জানি এরকম গ্রাফ আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, পি সমানুপাতিক 1 বাই ভি। তাহলে আমরা পেয়ে যাব এই হচ্ছে পি সমানুপাতিক 1 বাই ভি এর যে গ্রাফ ছিল বয়েল সূত্রে, সেরকম খানিকটা 1 বাই আর এর নেচার। আমরা দূরত্ব বাড়লে কমবে, এটা ভালো করে মনে রাখবে। এই লেখচিত্র কিন্তু আলাদা করে পড়তে পারে। দেখো প্রমাণটা বোঝা গেল কিনা। একটা অঙ্কের মাধ্যমে রিজু তারের যে ব্যাপারটা আমরা পড়লাম সেটা ভালো করে বোঝা যায়। দেখো বলছে শূন্য স্থানে রাখা, মানে বায়ু মাধ্যমে রাখা 40 সেন্টিমিটার দীর্ঘ একটি রিজু তারকে 20 মাইক্রোকুলম আধান দেওয়া হলো। তাহলে তারটা থেকে 15 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত হবে। মানে এরকম একটা তার আছে যেটা অসীম দৈর্ঘ্যের বলেনে, তাও বলছি অসীমের ছাড়া আমাদের কাছে সূত্র নেই, আমরা এটাকে অসীম ধরেই কাজটা করব। তাহলে এই তারটা দৈর্ঘ্য কত বলেছে, মোট দৈর্ঘ্য বলেছে 40 সেন্টিমিটার। তারটাতে যে আধান দেওয়া হয়েছে, চার্জ করে দেওয়া হয়েছে তারটাতে, সেটা হচ্ছে 20 মাইক্রোকুলম, মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম, এই হচ্ছে এটা আধান। এর থেকে ঠিক 15 সেন্টিমিটার দূরে, মানে আর সমান 15 সেন্টিমিটার, এই বিন্দুতে প্রাবল্যটা জিজ্ঞাসা করেছে। তাহলে ভালো করে লক্ষ্য করো যে কি কি বলে দিয়েছে আমাদের। এল বলেছে, কিউ বলেছে, আর বলেছে।
আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। আমি সূত্রটা প্রথমে এখানে লিখি। সূত্র হচ্ছে 1/4πε0 বায়ু মাধ্যমে কাজ করছি ইন্টু 2λ/r, 2λ/r। তো আর তো বলা আছে 15 সেন্টিমিটার মানে 0.15 মিটার। এল, এই এলটা হচ্ছে তারটার দৈর্ঘ্য, সেটা বলেছে 40 সেন্টিমিটার মানে 0.4 মিটার। তাহলে ভালো করে ভাবো, 40 সেন্টিমিটারে আধান আছে এত, বা 0.4 মিটারে আধান আছে এত কুলম। আমার তো লাগবে ল্যামডা, ল্যামডা মানে একক দৈর্ঘ্য আধান। একক দৈর্ঘ্যে কত আধান আছে, তাহলে একক দৈর্ঘ্য আধান কি করে পাবো, লিখে লিখে করো না। 0.4 মিটারে আধান আছে 20 × 10⁻⁻6 কুলম। তাহলে 1 মিটারে আধান আছে 20 × 10⁻⁻6 ডিভাইড বাই 0.4, এত কুলম আধান আছে 1 মিটারে। তার মানে এটাই হচ্ছে আমাদের ল্যামডা। ল্যামডা হয়ে গেল 20 × 10⁻⁻6 ডিভাইড বাই 0.4। এবার সমস্ত ভ্যালু বসো। এই জায়গাটা ভালো করে বোঝো, এখানে ল্যামডাটা বলা ছিল না, কিন্তু বলেছে মোট দৈর্ঘ্য এত, মোট আধান এত। তাহলে এত দৈর্ঘ্যে যদি এত আধান থাকে, তাহলে একক দৈর্ঘ্যে কত আধান আছে, সূত্রে যে টার্মটা আছে ল্যামডা, ওটা তো একক দৈর্ঘ্য আধান। তাহলে সেটা বসালে পাবো এটার জায়গায় 9 × 10⁹ ইন্টু 2 ইন্টু ল্যামডার ভ্যালু 20 × 10⁻⁻6 ডিভাইড বাই 0.4 ডিভাইড বাই 0.15। পুরো মানগুলো আমি সব এসআইতে বসিয়েছি। এটা যদি তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করো তাহলে দেখবে এটার আনসার হবে 6 × 10⁶ নিউটন পার কুলম। তার মানে 15 সেন্টিমিটার দূরে প্রাবল্য হচ্ছে 6 × 10⁶ নিউটন পার কুলম। এবারে চলে আসা যাক পরের প্রয়োগটায়, যেখানে আমাদের নির্ণয় করতে হবে একটা অসীম দৈর্ঘ্যের বা অসীম বিস্তৃত একটা অপরিবাহী সুষমভাবে আহিত পাত, মানে একটা সিট আছে। ঠিক এরকম আমি একটা সিট বানিয়ে রেখেছি, এটা পুরো প্লাস চার্জ দেওয়া হয়েছে, এটা অসীম পর্যন্ত। এটা বড় কতটা, এইদিকে অসীম আছে, ওপর দিকে অসীম, এই সাইডে অসীম, পুরোটাই অসীম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যদি এরকম একটা পাত হয়, এই পাতের জন্য এই পাতটা থেকে এখান থেকে খানিকটা দূরত্বে এরকম একটা বিন্দুতে প্রাবল্য কত হবে সেটা আবার নির্ণয় করতে হবে। তো দেখো, মনে করা যাক আগেটা যেরকম দৈর্ঘ্য ছিল সেখানে মনে করেছিলাম একক দৈর্ঘ্য আধান ল্যামডা। এখানে পাত যেহেতু, তাহলে তো মোট আধান তো ছড়িয়ে ছিটিয়ে অসীম পর্যন্ত প্রচুর আধান রয়েছে। তাহলে আমায় জানতে হবে যে একক ক্ষেত্রফলে কত আধান আছে, মানে অল্প জায়গায় 1 মিটার স্কোয়ার জায়গায় কত আধান আছে, বা 1 সেন্টিমিটার স্কোয়ার জায়গায় কত আধান আছে, সেটাকে বলা হয় তলমাত্রিক ঘনত্ব। সেটা আমি লিখে নিলাম। মনে করি একটি অসীম পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব সমান সিগমা। এখন পাতটি থেকে আর দূরত্ব, এখান থেকে আর দূরে, এই দূরত্বটা আর দূরত্বে প্রাবল্য নির্ণয় করতে হবে। প্রাবল্য নির্ণয় করতে হবে। এই বিন্দুটা আমি নির্ণয় করব, বিন্দুটার নাম আমি পি বিন্দু দিলাম। তো গাউসের উপপাদ্য আমি প্রয়োগ করব, তাহলে আমার বদ্ধতল লাগবেই, কিন্তু এটাকে ঢাকবে কি করে, সেই তো এটা অসীম সাইজের বড়, তাই একে তো ঢাকা যাবে না এইভাবে। অসীম বড় একটা চাদরের মতো বা অসীম বড় একটা বাক্স করতাম, সেটা তো সম্ভব না। তাই জন্য আমরা এমনভাবে চুজ করছি, দেখো লক্ষ্য করে, চিত্রের ন্যায় আমি লিখে দিচ্ছি, চিত্রের ন্যায়, বাকিটা বোঝাচ্ছি আমি। চিত্রের ন্যায় একটি চোঙ কল্পনা করা হলো, যার সমতল দুটি কোথায় কোথায় আছে লক্ষ্য করো, এখানে একটা, আরেকটা এখানে রয়েছে। সমতল দুটির ক্ষেত্রফল সমান ds। তলটা কিরম করে নেওয়া হয়েছে ভালো করে লক্ষ্য করো। একটা চোঙ, আমি একটা এরকম বাক্স নিয়েছি, ঘড়ির বাক্স রয়েছে, ডিবে রয়েছে চোঙ আকার। এইটা দিয়ে আমি এই পার্টটা ঢেকে ফেললাম, ভালো করে লক্ষ্য করো, এই পার্টটা ঢাকতে পেরেছি। কিন্তু আধান তো শুধু এই দিকটা নেই, আধান তো এই দিকেও রয়েছে, ভালো করে লক্ষ্য করো, আধান তো এই পার্টটা তো দেখা যাচ্ছে। তাহলে আমাকে এরকম একটা জিনিস, এরকম একটা চোঙ এই পারে যেমন দিতে হবে তেমন এই পারেও দিতে হবে, তবে আমি কি পাবো না, পুরো আধানটাকে ঢেকে ফেলতে পারবো। পুরো এতটা আধান, কতটা আধান, এই যে
গোল জায়গাটা যেটা, সেটাকে আমি ছিঁড়ে বার করবো বলে হালকা করে কেটে রেখেছিলাম। তার মানে আমি এইরকমভাবে দুটো চোঙের মাঝখানে আমি এতটা আধানকে ঢেকে ফেলতে পারলাম। তাহলে ভালো করে লক্ষ্য করো, আমার হাতটাকে যদি তুমি চোঙ মনে করো, এই পারে একটা চোঙ আছে আর এই পারে একটা চোঙ আছে, তাহলে এখন এই আধানটা সেই চোঙটার মাঝখানে পড়ে গেছে, মানে বদ্ধ তলের ভিতরে পড়ে গেছে। তাহলে এইবারে তুমি এখানে গাউসের উপপাদ্য প্রয়োগ করতে পারবে। আবার বলছি কিভাবে অ্যাপ্লাই করলাম। একটা পাত আছে, যে পাতটার এদিকে একটা চোঙ নিয়েছি, এদিকে একটা চোঙ নিয়েছি, চোঙ নিতে ঠিক এরম একটা জায়গা থেকে আমি আধানটা কেটে বার করে নিয়েছি বলে ঠিক এতটা জায়গায় যে আধান রয়েছে সেইটার ওপর আমি এইভাবে দুদিক থেকে দুটো চোঙ কল্পনা করলাম, যে দুটো চোঙের মাঝখানে এই আধানটা চাপা পড়ে গেছে। তাহলে এই চোঙটাই আমার কাছে এখন বদ্ধতল। তাহলে এই পার থেকে আর দূরত্বে যতটা আমি চোঙ নিয়েছি, এই পারও ঠিক সমান দূরত্বে একটা চোঙ কল্পনা করেছি বা করতে হয়েছে ওই আধানটাকে পুরো মাঝখানে ফেলার জন্য, ওই আধানটাকে বদ্ধ বানানোর জন্য আমায় করতে হয়েছে। তাহলে চলে আসা যাক এবারে গাউসের উপপাদ্য প্রয়োগ করা যাক। এরকম পাত থেকে আমরা জানি যে কোনো পাত থেকে বলরেখা বাইরের দিকে বেরোয়। তাহলে সেই জন্য বলরেখার ডিরেকশন আমি দেখি যেরকম, যেটা এই তলটাকে ফুঁড়ে যাচ্ছে আর এই তলটাকেও ফুঁড়ে যাচ্ছে, এটাও ডিএস ওটাও ডিএস, এই দুটো তলকে ফুঁড়ছে, মানে এর থেকে বলরেখা এই বরাবর বেরোচ্ছে আর ওদিকে থাকলে এই বরাবর বেরোচ্ছে, এই দুটো তলকে বলরেখা ফুঁড়ে বেরোচ্ছে। কিন্তু এই বলরেখাগুলোর কখনোই চান্স নেই এই পাত দিয়ে বেরোনোর, কারণ এগুলো সব এইভাবে যাচ্ছে, এরা এর গা দিয়ে চলে যাবে, কোনোদিনই এই তলে বলরেখা থাকবে না, মানে এই তলে ফ্লাক্স জিরো হবে। তাহলে চিত্রানুসারে বক্রতলে ফ্লাক্স শূন্য। তাহলে বক্রতলে ফ্লাক্স শূন্য হলে আর কি তল থাকছে, দুটো সমতল পড়ে আছে, সেই সমতলে ফ্লাক্স গুলো ধরতে হবে আমাকে। এখানে তড়িৎ ক্ষেত্রের দিক আর ডিএস ক্ষেত্রফলের দিকের মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি, এখানেও কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমি কি করব, যে মোট ফ্লাক্স গাউসের উপপাদ্য অনুসারে আমরা জানি ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু 1/ε ইন্টু কিউ ইনসাইড। এবার সেই ইনসাইডের কিউটা তোমায় বার করতে হবে। ভালো করে লক্ষ্য করো, এই হচ্ছে চোঙের মাঝখানে এতটা আধান ঢাকা পড়ে গেছিল, কতটা আধান, এটা আধান তো মাপতে হবে। তা আমরা বার করে রেখেছিলাম যে একক ক্ষেত্রফলে আধান 1 মিটার স্কোয়ারে আধান থাকে সিগমা, এই যে একক ক্ষেত্রফলে আধান এত। তাহলে এটার এরিয়া কত, এটার এরিয়া তো ডিএস, এটা কোত্থেকে পেয়েছি, এটাই তো ডিএস ছিল, এই জায়গাটা ডিএস। ভালো করে লক্ষ্য করো, এটা ডিএস হলে এইটাও ডিএস হবে না, এটা ডিএস হলে এটা ডিএস, এটা ডিএস, তিনটেই তো ডিএস। তাহলে ডিএস ক্ষেত্রফলে আধান হচ্ছে সিগমা ডিএস, তাহলে এখানে বসছে সিগমা ইন্টু ডিএস। এবারে এই দিকে যে টার্মটা সেটাকে আমি 3 ভাগে ভাগ করে দিচ্ছি, মানে মোট যে ফ্লাক্স 3টে তল দিয়ে বেরোচ্ছে, যদি ভাবি বক্রতল দিয়ে 0 আর দুটো সমতলে ফ্লাক্স আছে, সমতলে ফ্লাক্স হচ্ছে ই ইন্টু ডিএস ইন্টু কস 0 প্লাস আর একটা ই ইন্টু ডিএস ইন্টু কস 0 সমান সমান সিগমা ডিএস বাই এপসাইলন। এইটুকু পেয়ে গেলে এবার আমরা যদি হিসেব করি দেখা যাবে, দেখো এখান থেকে হিসেব করলে চলে আসছে, বাঁদিকে আসছে ই ইন্টু ডিএস, এখানে ই ইন্টু ডিএস, এখানে ই ইন্টু ডিএস, 2 ই ইন্টু ডিএস সিগমা ডিএস বাই এপসাইলন, ডিএস কাটলে ই সমান সমান সিগমা বাই 2 এপসাইলন। খুব ইম্পর্টেন্ট প্রমাণ, বায়ু মাধ্যম হলে এপসাইলন নট হবে, বাকি পুরোটাই ভালো করে তোমরা বারবার প্র্যাকটিস করবে, হয়ে যাবে। একটু লক্ষ্য করবে এখানে যে এই যে তড়িৎ ক্ষেত্রটা, এই যে প্রাবল্যটা, সেটা দূরত্বের উপর নির্ভর করছে না। আগে আমরা জানতাম বিন্দু আধানের জন্য দূরত্ব যত বাড়বে প্রাবল্য তত কমবে। একটু আগে করলাম যে একটা রৈখিক আধানের জন্য দূরত্ব বাড়লে প্রাবল্য কমে যাচ্ছিল, কিন্তু এখানে কোথাও নেই আর নেই সূত্রে, পাশে গুণ আর যদি না থাকে তাহলে আমি বলবো কি করে যে আর এর উপর ডিপেন্ড করছে, বা নিচে আর নেই যে বলবো কি করে বাড়ালে কমবে। তাহলে এটা ধ্রুবক, আর এর ওপর নির্ভর করে না, ডিস্টেন্সের উপর নির্ভর করে না, মানে যে কোনো পাত থেকে 5 সেন্টিমিটার দূরে যা তড়িৎ ক্ষেত্র হবে পাতের জন্য, 10 সেন্টিমিটার দূরে সেম তড়িৎ ক্ষেত্র, এখানে যা তড়িৎ ক্ষেত্র এখানে তড়িৎ ক্ষেত্র সমান হবে, সেটাই বোঝাচ্ছে। তার মানে তড়িৎ ক্ষেত্রটা আর এর উপর নির্ভর করে না। লেখচিত্র ঠিক এরকম একটা হবে, ধ্রুবকের লেখচিত্র কেমন হয়, আর বাড়াবে যত তত
ই নো চেঞ্জ, ই এর যদি চেঞ্জ না হয় তাহলে কেমন হবে, গ্রাফটা এরকম হবে। ভালো করে মনে রাখো, এই হচ্ছে অসীম দৈর্ঘ্যের পাতের জন্য তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা। এবার একটা কোয়েশ্চেনের মাধ্যমে বিষয়টাকে ভালো করে বোঝা যাক। কোয়েশ্চেনটা কিন্তু জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট, বোর্ডের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই ধরনের কোয়েশ্চেন আগে বহুবার এসেছে, জয়েন্টে এসছে, এইচএসের জন্য ইম্পর্টেন্ট। বলছে দুটো আহিত পাত সমান্তরালভাবে চিত্রের ন্যায় রাখা আছে। ভালো করে দেখো, দুটো পাত রাখা আছে চিত্রের ন্যায়। তাহলে এরকম দুটো বিন্দুতে তোমাকে প্রাবল্য নির্ণয় করতে হবে। ডিস্টেন্স দিতেও পারে, নাও দিতে পারে, ডিস্টেন্স দিতেও পারে, নাও দিতে পারে। কারণ আমি বলছি কি, এর আগেই প্রমাণটা করলাম তো, যে ডিস্টেন্সের উপর নির্ভর করে না, তাই এটা কোনো কাজেই লাগবে না। তাই আমি দিও নি, দেওয়া থাকলে ওটা গুগলি দেখে মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু ওটাতে তোমায় মাথা ঘামালে হবে না, এটা কোনো কাজে লাগবে না, এটা বেকার দিয়েছে। প্রথম চলে আসা যাক পি বিন্দুতে প্রাবল্য। তা পি বিন্দুতে যে প্রাবল্য মাপবো, এটাকে আমি 1 নম্বর পাত বলছি, এটাকে আমি 2 নম্বর পাত বলছি। তাহলে আমি প্রথম পি বিন্দুর জন্য কাজ করব, পি বিন্দুর জন্য কাজ করব, সেটা 1 নম্বর পাতের জন্য একবার বার করব, 2 নম্বর পাতের জন্য বার করব। কারণ এখানে যে প্রাবল্য, সেটা যত প্লেট থাকবে সবার জন্য হবে। তাহলে এখানে প্রাবল্য মানে কি, একটা পজিটিভ 1 কুলম্ব চার্জকে রাখলে তাকে যে ফোর্স দেবে, প্রাবল্যের সংজ্ঞা তাই ছিল, 1 কুলম্বের ওপর যে ফোর্স হয় তাকে বলা হয় প্রাবল্য। তাহলে এই প্লেটটাকে কি করবে, এদিকে ঠেলবে, এই প্লেটটা একে এদিকে ঠেলবে, কারণ এটা পজিটিভ প্লেট। যদি পজিটিভ প্লেট হয়ে থাকে তাহলে এ নিশ্চয়ই ঠেলবে। প্রাবল্য কত হবে, পি বিন্দুতে প্রথম প্লেটের জন্য প্রাবল্য হবে সিগমা বাই 2 এপসাইলন, সিগমা বাই 2 এপসাইলন। কোন দিকে, ওই দিকটায়, ডান দিকে, আমি লিখে দিলাম ডান দিক। একই গল্প চলে আসা যাক, এই প্লেটটার জন্য এটা মাইনাস চার্জ 1 কুলম্বকে টানবে, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E1। তাহলে E2 হবে, মান তো একই হবে, দূরত্বের উপর নির্ভর করে না, ওটার চার্জ ডেনসিটি বা আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, মাধ্যম আমি ধরে নিয়েছি এপসাইলন, যে কোনো মাধ্যম। এটা হচ্ছে ডান দিক। তাহলে পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র সেটা হয়ে যাবে, দুটো যোগফল হবে, কারণ একই দিক হলে আমরা জানি যোগ হয়। E1 প্লাস E2 করলে চলে আসবে 2 সিগমা বাই 2 এপসাইলন, কেটে গেলে সিগমা বাই এপসাইলন, আর ডান দিক। এটা গেল পি বিন্দুর জন্য। ভালো করে বোঝার চেষ্টা করো, এর জন্য এই পয়েন্টে প্রাবল্য ডান দিক, ওই প্লেটের জন্য প্রাবল্য ডান দিক। তা দুটো প্রাবল্য যদি ডান দিকে হয়ে থাকে তাহলে সেই দুটো আমাদের অ্যাড করতে হবে, তাই এটা অ্যাড করা হবে। এবারে যদি কিউ বিন্দুর জন্য ভাবো, ভালো করে দেখো, এটাকে আমি কিউ বিন্দুর জন্য করে দিই, বাকি সব আমি সেম রাখলাম, এইগুলো আপাতত মুছে দিচ্ছি, টোটালটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম। আমি ফের ওটাকে E1 একটু নাম দেবো, মানে কিউ বিন্দুতে 1 নম্বর প্লেটের প্রভাব। এটা যদি পজিটিভ প্লেট হয়, এখানে একটা পজিটিভ 1 কুলম্ব আধানকে রাখো, প্রাবল্যের সংজ্ঞাই হচ্ছে পজিটিভ আধানের উপর কত ফোর্স দিচ্ছে, পজিটিভ একক চার্জের উপর। তাহলে একে এই প্লেটটা বলবে বেরিয়ে যা, আর এই মাইনাস প্লেটটা একে বলবে ওইদিকে চলে, মাইনাস প্লাসকে টানবে, প্লাস প্লাসকে ঠেলবে। তাহলে এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2। তাহলে E1 হচ্ছে সেই মান হবে একই, সিগমা বাই 2 এপসাইলন বাম দিক, আর এটা হবে সিগমা বাই 2 এপসাইলন, এটা হবে ডান দিক। তাহলে মোট হবে কত, দুটো সমান মান বিপরীতমুখী, তাহলে মোট প্রাবল্য হবে 0। তাহলে এই বিন্দুতে প্রাবল্য 0, এই বিন্দুতে প্রাবল্য কিন্তু থাকছে। এই অঞ্চলটা, এই পুরো অঞ্চলে সমান প্রাবল্য হবে, দূরত্বের উপর নির্ভর করে না, এখানে এখানে প্রত্যেকটা জায়গাতেই প্রাবল্য কিন্তু সেম হবে। প্লেটের জন্য প্রাবল্য প্লেট থেকে ডিস্টেন্সের উপর নির্ভর করে না। লাস্ট কোশ্চেন এখান থেকে, যেটা বহুবার জয়েন্টে পড়েছে, এইচএসেও পড়েছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করো কি কনসেপ্ট আছে এর মধ্যে। প্লাস সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট একটা পাতের, ঘনত্ব বিশিষ্ট একটি পাতের সামনে এম ভর এবং প্লাস কিউ আধানের একটি বস্তুকে সুতোর সাহায্যে ঝুলিয়ে দিল। তাহলে একটা পাত যদি প্লাস চার্জ হয়, তার সামনে একটা সুতোয় বেঁধে যদি এটা প্লাস কিউকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটা নিশ্চয়ই দূরের দিকে পালাবে। সুতোয় বেঁধে ছেড়ে দিচ্ছ, তাহলে এই রকম হয়ে গেছে, কারণ ওদিকে একটা ঠেলা মানে ফোর্স অনুভব করেছে, তাই চলে গেছে। বলতে হবে সাম্যাবস্থা, এরপর আর যাচ্ছে না, এই পর্যন্ত উঠে থেমে গেছে। এই কোণটা কত সেটা আমায় বলতে হবে।
তো এই অবস্থায় ভালো করে ভাবা যাক কী কী কাজ করছে, কী কী ফোর্স কাজ করছে, সবগুলো আঁকতে পারলেই হবে। এই বস্তুটার ওপর একটা ফোর্স কাজ করছে নিচের দিকে, যেটা এমজি। এই প্লেটটার জন্য তড়িৎ ক্ষেত্র যদি ই হয়ে থাকে তাহলে এদিকে ফোর্স হচ্ছে কিউই। তড়িৎ ক্ষেত্র আমরা জানি যে কোনো প্লেটের জন্য লাস্ট যেটা করলাম সিগমা বাই 2 এপসাইলন। তাহলে এটা হচ্ছে প্লেটের জন্য তড়িৎ ক্ষেত্র, সিগমা বাই 2 এপসাইলন ইন্টু কিউ করলে আমরা ফোর্স পেয়ে গেলাম। যদি এটা থিটা কোণ করে থাকে, এই থিটাটাই বলতে গেলে জিজ্ঞাসা করেছে। তাহলে ওপর দিকে সুতোর টান যদি টি হয়ে থাকে, তাহলে এর যদি দুটো উপাংশ ভাঙি আমি, তাহলে একটা ওপর দিকে হবে, এটা থিটা হলে টি কস থিটা, আর এই দিকে হচ্ছে টি সাইন থিটা। ভালো করে উপাংশ ভাঙলে দেখো সুতোর টান কাজ করা সবসময় ওপর দিকে যেখানে জোড়া রয়েছে, তার টি কস থিটা টি সাইন থিটা। এরপরে এই বস্তুটা আর ডান দিকে যাচ্ছে না বা বাঁ দিকে আসছে না, তার শর্ত কি? সাম্যাবস্থার শর্তানুসারে, সাম্যাবস্থায় নিশ্চয়ই কিউই আর টি সাইন থিটা সমান, আর একটা নিশ্চয়ই ওপরে উঠে যাচ্ছে না বা নিচে নেমে যাচ্ছে না, তার শর্ত কি? এমজি নিচের দিকে যত ফোর্স দিচ্ছে, টি কস থিটা নিশ্চয়ই ততই ফোর্স দিচ্ছে। ব্যাস এই দুটো ভাগ করলেই আমরা পেয়ে যাব থিটার ভ্যালু। দুটো সমীকরণ যদি ভাগ করে দিই, 1/2 যদি করে থাকি, তাহলে পেয়ে যাবে টি সাইন থিটা বাই টি কস থিটা, কাটাকুটি করলে ট্যান থিটা সমান সমান কিউই বাই এমজি। ই এর ভ্যালুটা যদি তুমি বসিয়ে দাও তাহলে পেয়ে যাবে যে কিউ সিগমা বাই 2 এপসাইলন এমজি, কিউ সিগমা বাই 2 এপসাইলন এমজি। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স কিউ সিগমা বাই 2 এপসাইলন এমজি। বহুবার পরীক্ষায় কোশ্চেন পড়েছে। ধারণাটাই, কনসেপ্টটা ভালো করে বোঝাও, কনসেপ্টটা ভালো করে মনে রাখার চেষ্টা করো। বাড়িতে কিন্তু বারবার এঁকে প্র্যাকটিস করো, তবে মনে থাকবে, নাহলে কিন্তু পরীক্ষায় নামানো যাবে না। ব্যাস আজকের ক্লাস এইটুকুই। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। চলো টাটা।